আজ আমরা কথা বলবো বিশ্বের সবচেয়ে নতুন দেশ দক্ষিণ সুদানকে নিয়ে, এমন একটা দেশ যা কিনা বিস্ময়কর বৈপরীত্যে ভরা। আচ্ছা, এই দেশটা নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যে ব্যাপারটা মাথায় আসে, বা বলা ভালো, যারা এখানে বেড়াতে যান তাদের যা সবচেয়ে বেশি অবাক করে তা হল এখানকার মানুষের অবিশ্বাস্য উচ্চতা। আসলে এই দেশটাকে অনেকেই দৈত্যদের দেশ বা ল্যান্ড অফ জায়ান্টস হিসাবেই চেনে। আর এর কারণটা হলো এখানে ডেঙ্কা এবং নুয়েরের মতো কিছু জাতিগোষ্ঠী, তাদের শারীরিক গঠনটা সত্যি অসাধারণ। কিন্তু ভাববেন না যে শুধু উচ্চতাই তাদের একমাত্র পরিচয়। দক্ষিণ সুদানের ঝুলিতে কিন্তু আরও বেশ কিছু বিশ্ব রেকর্ড আছে। আর এই যে জেনেটিক আশীর্বাদ, এটাই তাদের মধ্যে বাস্কেটবলের প্রতি একটা গভীর আবেগ তৈরি করেছে। এখানকার খেলোয়াড়দের উচ্চতা এতটাই বেশি যে ভাবা যায় একজন ১৮ বছর বয়সী খেলোয়াড়ের উচ্চতা মাপা হয়েছিল ৭ ফুট ২ ইঞ্চিরও বেশি। এই ব্যাপারটা তাদের সম্ভাবনাকে দারুণভাবে তুলে ধরে, তাই না? একবার ভাবুন, বিশ্বের অন্যতম দরিদ্র একটা দেশ, অথচ তাদের জাতীয় বাস্কেটবল দল কিনা অলিম্পিকের মতো বিশ্ব মঞ্চে জায়গা করে নিয়েছে। তো এই যে এত অসাধারণ মানব সম্ভাবনা, এটা একটা প্রশ্ন তৈরি করে, তাই না? যে এই জাতিটার জন্ম হলো কিভাবে, আর কেনই বা তাদের পথটা এত কঠিন? চলুন এই উত্তরটা খুঁজতে একটু ইতিহাসের দিকে তাকানো যাক। স্বাধীনতার এই পথটা কিন্তু মোটেও সহজ ছিল না। আফ্রিকার ইতিহাসের অন্যতম দীর্ঘ আর রক্তক্ষয়ী এক সংগ্রামের মধ্যে দিয়ে তাদের যেতে হয়েছে। কয়েক দশক ধরে চলা দুটো ভয়াবহ গৃহযুদ্ধের পর শেষমেশ ২০০৫ সালে একটা শান্তি চুক্তি হয়, আর সেই চুক্তি দক্ষিণকে স্বায়ত্তশাসন আর স্বাধীনতার জন্য গণভোটের সুযোগ করে দেয়। তাহলে মূল সমস্যাটা কোথায় ছিল? দেখুন, উত্তর আর দক্ষিণের মধ্যে বিভেদটা ছিল অনেক গভীর। সংস্কৃতি, ধর্ম, অর্থনীতি সবকিছুতেই তারা ছিল আলাদা। এই বিভেদ এতটাই বেশি ছিল যে তাদের এক থাকাটা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। আর তাই ২০১১ সালে যখন গণভোটের সুযোগ আসলো, দক্ষিণের মানুষ প্রায় এক বাক্যে নিজেদের আলাদা দেশের পক্ষে রায় দিল। সংখ্যাটা দেখুন, ৯৮.৮৩%, মানে প্রায় সবাই। সেদিনটা ছিল একটা স্বপ্ন সত্যি হওয়ার দিন। রাজধানী জুবার রাস্তায় শুধু আনন্দ আর উৎসব, একটা নতুন আশা, একটা নতুন শুরু, আর পুরো বিশ্ব সেই মুহূর্তটার সাক্ষী ছিল। কিন্তু সেই আশা, সেই আনন্দ খুব বেশি দিন টেকেনি। স্বপ্ন তো পূরণ হলো, তাহলে সমস্যাটা হলো কোথায়? আসলে নতুন এই দেশটির ভিত্তিটাই ছিল বেশ নড়বড়ে। স্বাধীনতার জন্য যে বিভিন্ন গোষ্ঠীগুলো কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল, স্বাধীনতার পরেই তাদের মধ্যে পুরনো বিভেদ আর ক্ষমতার দ্বন্দ্ব আবার মাথাচাড়া দিয়ে ওঠে। আর তার ফল, স্বাধীনতার মাত্র ২ বছরের মাথায় ২০১৩ সালে একটা রাজনৈতিক বিরোধ থেকে শুরু হয়ে গেল এক ভয়ঙ্কর গৃহযুদ্ধ। এই সংঘাতের মূলে ছিল দেশের প্রেসিডেন্ট সালভা কির আর তার ডেপুটি রিক মাচারের মধ্যে ক্ষমতার লড়াই। কিন্তু দুঃখজনকভাবে তাদের এই রাজনৈতিক লড়াইটা খুব দ্রুতই দেশের সবচেয়ে বড় দুটো জাতিগোষ্ঠী, দিঙ্কা আর নোয়ের, এর মধ্যে একটা ভয়াবহ জাতিগত দাঙ্গার রূপ নেয়। এই যুদ্ধের পরিণতি ছিল ভয়াবহ। প্রায় ৪ লাখ মানুষ মারা যায় আর ৪০ লক্ষ মানুষ, মানে দেশের প্রায় ১/৩ মানুষ ঘরছাড়া হয়। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে জাতিসংঘ এই সংকটকে মনুষ্যসৃষ্ট বিপর্যয় বলে আখ্যা দিয়েছিল। এই যে রাজনৈতিক পতন, এর ধাক্কাটা এসে লাগল সোজা অর্থনীতির উপর। আর এখান থেকেই তৈরি হল এক মর্মান্তিক প্যারাডক্স বা বৈপরীত্য। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো, দক্ষিণ সুদানে রয়েছে আফ্রিকার ৩য় বৃহত্তম পেলের ভাণ্ডার, মানে প্রাকৃতিক সম্পদে ভরপুর একটা দেশ, অথচ সেই সম্পদ দেশের মানুষের কোনো কাজে আসেনি। উল্টো দেশটা এখন বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল। সমস্যাটা বুঝতে এই চার্টটা দেখলেই চলবে। দেশের সরকারের আয়ের প্রায় ৯০% আসে তেল থেকে, মানে আর কোনো বড় আয়ের উৎসই নেই। আর কোনো একটা জিনিসের ওপর এই বিপুল নির্ভরতা দেশটাকে সাংঘাতিক ঝুঁকিপূর্ণ করে তুলেছে। তো কিভাবে একটা তেল সমৃদ্ধ দেশ প্রায় দেউলিয়া হয়ে গেল? প্রথমে তারা ট্রানজিট ফি নিয়ে প্রতিবেশী সুদানের সাথে ঝামেলায় জড়াল। তার প্রতিক্রিয়ায় ২০১২ সালে তারা নিজেদের তেল উৎপাদনই বন্ধ করে দিল। এরপর যখন গৃহযুদ্ধ শুরু হলো, তখন পাইপলাইন থেকে শুরু করে সব অবকাঠামো ধ্বংস হয়ে গেল। ফলাফল, অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়ল। অনেক বছর ধরে এই রক্তক্ষয়ী সংঘাত চলার পর ২০১৮ সালে শেষ পর্যন্ত একটা শান্তি চুক্তি হয়। কিন্তু শান্তি ফিরলেও দেশটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে, কিন্তু শান্তি চুক্তির যে মূল শর্তগুলো ছিল, যেমন একটা জাতীয় সেনাবাহিনী তৈরি করা বা সময় মতো নির্বাচন দেওয়া, সেগুলো বাস্তবায়ন করতে তারা হিমশিম খাচ্ছে, যার ফলে দেশটা একটা খুব নড়বড়ে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে।
সুতরাং পুরো বিশ্বই এখন তাকিয়ে আছে দক্ষিণ সুদানের দিকে, এই আশায় যে বিশ্বের নবীনতম এই দেশটি হয়তো একদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে। আসলে মূল ব্যাপারটা হল দক্ষিণ সুদান এখন একটা দোটানার মধ্যে দাঁড়িয়ে আছে। একদিকে এর জনগণের অসাধারণ সম্ভাবনা, আর অন্যদিকে এর রাজনীতির ধ্বংসাত্মক চক্র। আর এটাই আমাদের শেষ পর্যন্ত একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, যে দেশটার জন্ম হয়েছিল এত আশা নিয়ে, সেই দেশটা কি তার নেতাদের তৈরি করা ইতিহাসের কালো অধ্যায়কে পেছনে ফেলে সামনে এগোতে পারবে?